৩৮ তম বিসিএস এমসিকিউ সলিউশন এবং অ্যানালাইসিস ক্লাসে তোমাকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা মোটামুটি ২০ টার মতো এমসিকিউ দেখব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। ১ম এ নিজেরা সমাধান করবে, দেন হচ্ছে আমাকে মানে আমার সাথে মিলিয়ে নেবে তোমার সঠিক হয়েছে কি হয়নি। তো ১ম এ কি আছে? আ দ্য ইজ দ্য প্লুরাল মানে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লস? অর্থাৎ লসের প্লুরাল ফর্ম কোনটা? সরি, লাউস, LOUSE। লাউসের প্লুরাল ফর্ম কোনটা? লাউস মানে কি? তো লাউস মানে হচ্ছে উকুন। রসউ কয়েকশ করে ক্রু দন্তেন উকুন। লাউস মানে হচ্ছে উকুন। তো এই উকুনের প্লুরাল ফর্ম কোনটা হবে? তো এটা কিন্তু খুব একটা কঠিন না। আশা করি যে তোমরা সবাই পারবে। মোটামুটি সবারই জানা আছে। তো মূলত লাইসেস এটা হয় না। তাছাড়া লাইসেস এটাও হয় না। লাউসেস এটাও হয় না। কি হবে? লাইস হবে। LICE লাইস। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ। পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং স্কলার্স অ্যাডমিশন কোচিং এর ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যেকোনো প্রয়োজনে যেকোনো মুহূর্তে কল অথবা মেসেজ করতে পারো। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? লাইস। তো আমরা একটা জিনিস ভেবে থাকি, যেমন যেমন যদি আমরা বলি যে আমরা কোনো একটা নাউনের সাথে যদি আমরা এস যোগ করি আমরা ভাবি যে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন কার। তো আমরা যদি কারের সাথে এস যোগ করি তাহলে কি হয়? সেটা আমাদের ধারণা মতো প্লুরাল হয়ে যায়। কিন্তু কিছু, কিছু আছে সিঙ্গুলার প্লুরাল ফর্মটা কিন্তু আলাদা। যেরকম এইটা। লাউসের সাথে এস যোগ করলে আমরা সেটাকে প্লুরাল করতে পারব না। সেটা ভুল হবে। আমাদের কি করতে হবে? লাইস করতে হবে। লাউস মানে হচ্ছে একটা উকুন আর লাইস মানে হচ্ছে অনেকগুলো উকুন। ২ নাম্বারে আসি যে which word is closest is in meaning to franchise? এই ফ্রাঞ্চাইজ এর সিমিলার ওয়ার্ড কোনটি? সুপারফিশিয়াল মানে ভাসা, প্রিভিলেজ নাকি ফ্র্যাঙ্কনেস মানে সরলতা বা অকপটতা, নাকি ইউটিলিটি মানে উপযোগ। তো এইখানে সুপারফিশিয়াল ভাসা হচ্ছে না, অসরল অথবা অকপটতা হচ্ছে না। ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ, তাও হচ্ছে না। আর ফ্রাঞ্চাইজ মানেটা কি? তো যারা মানে জানো না সুন্দর মতো জেনে রাখো, এটা হচ্ছে ভোট অধিকার, ভোটাধিকার। তাহলে ফ্রাঞ্চাইজ মানে কি? ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে ভোটাধিকার। তার মানে আমাদের প্রিভিলেজ মানে কি? প্রিভিলেজ মানে হচ্ছে ভোটাধিকার। তো আমরা কিন্তু সিনোনিমাস পেয়ে গেছি। এখন আসি হচ্ছে ৩ নম্বরে যে ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস, এই ওয়ান্স ইন এ ব্লু মুন দ্বারা কি বোঝানো হচ্ছে? অলওয়েজ মানে সবসময়, ভেরি রেয়ারলি খুবই কম, নেয়ারলি মানে প্রায়, নাকি আওয়ারলি ঘন্টা পর। তো আমরা কিন্তু আমরা জানি ফ্রেজের কিন্তু নির্দিষ্ট অর্থ নাই। এটা কিন্তু মুখস্থ করতে হয়। বাট এটা কিন্তু চাইলে আমরা নির্দিষ্ট অর্থের মতো বানাতে পারি। যেরকম কি ওয়ান্স ইন এ ব্লু মুন মানে একদা একটা, ব্লু মানে কি নীল, মুন মানে কি চাঁদ। একদা একটা ব্লু চাঁদ। এটা কি কখনো দেখা সম্ভব? না। তার মানে কি ভেরি রেয়ারলি, একেবারে খুবই রেয়ার। তার মানে আমাদের এটা কি হবে? বি নম্বরটা হবে। ওকে, এখন আসি ৪ নাম্বারে। ৪ নাম্বার কি বলছে যে রিট্রাইভ অফিসার লিভস নেক্সট ডোর মানে রিটায়ার্ড অফিসার হচ্ছে পরবর্তী দরজার পাশে বসেছে, অথবা মানে পরবর্তী ফ্লোরে হচ্ছে সে বাস করে। হিয়ার রিটায়ার্ড ওয়ার্ড ইজ বা অ্যান, এই রিটায়ার্ডটাকে আমরা কি বলবো? আমরা কি রিটায়ার্ডটাকে জিরান্ড বলবো, অ্যাডভার্ব বলবো, প্রিপোজিশন বলবো নাকি পার্টিসিপল বলবো? তো পার্টিসিপল জিরান্ড কি? জিরান্ড আর পার্টিসিপল। তো জিরান্ড আমরা জানি হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কি জিরান্ড হবে। আর পার্টিসিপল আবার প্রকারভেদ আছে। একটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি আর ২ নাম্বারটা থাকে হচ্ছে ভি3। তো এটাকে আমরা বলতে পারি যে এটা ভি3 আছে। তার মানে জিরান্ড এক হিসেবে আমাদের হতে পারে। এটা আমরা অপশনে রেখে দিলাম। আচ্ছা, এটা কি কোনোভাবে অ্যাডভার্ব হতে পারে? এটা কি কোনো ভার্বকে মডিফাই করেছে? এ রিটায়ার্ড অফিসার। তো এটা ভার্বকে কোনো মডিফাই করেনি। তার মানে অ্যাডভার্ব হবে না। আর সর্বকথা হচ্ছে কি এটা নাউনের পূর্বে বসেছে। আর নাউনের পূর্বে যদি কোনো নাউন অথবা কোনো কিছু বসে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয়েছে মূলত অ্যাজেটিভ। আর অ্যাজেটিভ মূলত কিসের কাজ করে? অ্যাজেটিভ মূলত মানে পার্টিসিপল আর অ্যাজেটিভ সেম। তো এইখানে পার্টিসিপল ২ ধরনের হতে পারতো। ভার্বের সাথে আইএনজি দিয়েও হতে পারে অথবা ভি3 দিয়েও হতে পারে। তার মানে যেহেতু নাউনের পূর্বে বসেছে, একটা অ্যাজেটিভ এর কাজ করেছে আর অ্যাজেটিভ মানে পার্টিসিপল, তার মানে আমরা এখানে অপশনটা ২ নাম্বারটা দাগাতেই পারি। ওকে, তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে পার্টিসিপল। এখন এসেছে ৫ নম্বর যে ৮ মেন ওয়্যার কনসার্নড ড্যাশ দ্য প্লট, অর্থাৎ ৮ জন পুরুষ অভিযুক্ত ছিল এরকম।
তো এখানে আমরা প্রিপজিশন কোনটা বসাবো? প্রিপজিশন উইথ বসাবো, ইন বসাবো, ফর বসাবো নাকি এট বসাবো? তো ওকে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কনসার্ন ইন। কনসার্ন ইন মানে হচ্ছে জড়িত থাকা, জড়িত থাকা। তার মানে ৮ জন মানুষ ওই প্লটের সাথে জড়িত ছিল। কনসার্ন ইন মানে কি? কনসার্নড ইন মানে হচ্ছে জড়িত থাকা। ৬ নাম্বার। ৬ নাম্বার কি বলা আছে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল? এই যে ফ্রুগাল আছে, এই ফ্রুগালের কারেক্ট অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কোনটি? এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা, ফ্রুগাল মানে কি তোমাদের বলে দিচ্ছি। ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, মিতব্যয়ী। আচ্ছা, মিতব্যয়ী। তাহলে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। এটা কি? অসাধারণ। তারপর হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী, মিতব্যয়ী। তারপর অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে কি? খাঁটি। আর এক্সট্রা অর্ডিনারি মানে কি? অসাধারণ। তার মানে এখন একটা অপশনই বাদ আছে, সেটা থেকে স্পেন্ড থ্রিফট। স্পেন্ড থ্রিফট মানে কি? যে হচ্ছে একেবারে টাকা পয়সা এত অনেক অনেক বেশি ব্যয় করে, তার মানে হচ্ছে অপব্যয়, অপব্যয়। তার মানে আমাদের কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হচ্ছে বি নম্বর, স্পেন্ড থ্রিফট। স্পেন্ড থ্রিফট মানে কি? অপব্যয়। ওকে, এখন হচ্ছে ৭ নম্বর। তো ৭ নম্বর কি বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক? হি রিফ্রেইনড হি টু টেক এনি ড্রাস্টিক অ্যাকশন। তো এইখান থেকে কারেক্ট করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা দেখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রিফ্রেইন এর পরে কি বসে, এটা আমাদের হচ্ছে প্রথমে দেখার বিষয়। আর ই এফ, তাহলে কি? আর ই এফ আর এ আই এন ই ডি। রিফ্রেইন এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে বসে হচ্ছে ফ্রম। রিফ্রেইন ফ্রম মানে কি? মানে দূরে থাকা। রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে দূরে থাকা। তার মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রম আছে কোথায়? আচ্ছা, ডি নাম্বারে আছে। হি রিফ্রেইনড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশনস। সে হচ্ছে কোন রকম কোনো কঠোর অ্যাকশন নেয়া থেকে দূরে থেকেছিল। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে? ডি নাম্বার। দেখো এখানে কিন্তু রিফ্রেইন এর পরে কোনো কিছু প্রিপজিশন দেওয়া নাই। এখানে রিফ্রেইন টু দেওয়া আছে, কিন্তু টু তো হবে না। সবসময় কি হবে? রিফ্রেইনড ফ্রম, তারপর হচ্ছে কি? এক্সিট ফ্রম, এক্সিট ফ্রম। তো এরকম কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে। তো ৮ নাম্বার কি বলা হয়েছে? যে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড সেন্টেন্স অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দো হি ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। তো এটা সবাই জানি, দো বা অলদো থাকলে কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ডে, আচ্ছা কম্পাউন্ডে মূলত আমরা বুঝবো কিভাবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স নাকি এটা সিম্পল সেন্টেন্স? তো দেখো, সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকে হচ্ছে একটি, একটি ভার্ব থাকে। আর কমপ্লেক্সে, কমপ্লেক্সে কি হয়? কমপ্লেক্সে ভার্ব থাকে হচ্ছে ২টি। কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ডে হচ্ছে ভার্ব থাকে ২টি। তাহলে এই ২টি ২টি তো দুটোর ভিতরে থাকছে। তার মানে এখন কিভাবে বুঝবো যে এটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? আচ্ছা, আরেকটি স্পেসিফিক ভাবে বলি, কম্পাউন্ডে মূলত ভার্ব ২টি থাকবে, কিন্তু অ্যান্ড, বাট আর হচ্ছে অর, এই ৩টা লিঙ্কার দ্বারা বা এই ৩টা কনজাংশন দ্বারা হচ্ছে যুক্ত থাকবে। কোনটা? কম্পাউন্ড। তার মানে আমরা দেখি এইখানে যে এন্ড বাট অর কোথায় আছে? আছে এইখানে এন্ড আছে, এখানে বাট আছে, আর অন্যগুলোতে কিছু নাই। তার মানে এই দুটা কাটা। যেহেতু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স খুঁজে বের করতে বলছে, রাইট কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, তাহলে অবশ্যই এন্ড বাট অর থাকতে হবে। তাহলে এই ২টা অপশন আমরা পেয়েছি, এই ২টা রাখলাম। বাদ বাকিটা কেটে দিলাম। আমরা যখন ট্রান্সফরমেশনে যাব তখন দেখা যাবে যে কমপ্লেক্সে যদি দো বা অলদো থাকে, দো বা অলদো থাকে, আমাদের কম্পাউন্ডে এসে সেটা কি হয়ে যায়? বাট হয়ে যায়। তার মানে দো বা অলদো, এই যে দো আছে, তার মানে আমাদের কি করতে হবে? সেটা কম্পাউন্ডে এসে বাট হয়ে যাবে। তো সেই হিসেবে আমাদের এ নাম্বারটা হবে না, আমাদের অ্যান্সারটা কি হবে? সি নম্বরটা। ওকে, তো এখন আসি ৯ নম্বর। ৯ নম্বরে কি হচ্ছে? ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট টেন্স। অর্থাৎ টেন্স অনুযায়ী গ্যাপটা পূরণ করতে হবে। হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। আচ্ছা, যখন ওয়াটারকে ফুটানো হয়, ফুটানো না মানে যখন ওয়াটারকে ঠান্ডা করা হয় তখন এটা আইসে, বরফে পরিণত হয়। তাহলে এটা কি হবে? উইল ফ্রিজেস নাকি উইল ফ্রিজেস, উড ফ্রিজ নাকি ফ্রোজ হবে? তো আমরা একটা জিনিস জানি, হোয়েনটা কি? হোয়েনটা হচ্ছে একটা কনজাংশন।
তো এটা শুরুতে বসছে তার মানে যে এটা সাবজেক্ট তা না। সাবজেক্ট মানে ওয়াটার। তো কনজাংশন যদি আমরা এই সেন্টেন্সটা মূলত এইরকম যে it turns turns into ice when water is water dash আহ ওয়াটার ড্যাশ যখন ওয়াটার কোনো কিছু করা হয়। তো আমাদের দেখতে হবে যে এই ক্লজের এই when এর পূর্বে একটা ক্লোজ, when এর পরে একটা ক্লোজ বসবে। এটা যেহেতু কনজাংশন তার মানে পূর্বে আমাদের কোন ভার্ব আছে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সাবজেক্টের সিঙ্গুলার বলে আমাদের টার্নস করতে হয়েছে। ঠিক তেমনিও এইখানে আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। ওয়াটারকে একটা আনকাউন্টেবল নাউন। তো এই কারণে কি ভার্বের সাথে এস বা ইএস হয়েছে। তার মানে আমাদের এখানে বি নাম্বারটা হবে। আর আরেকটা জিনিস ভেবে রাখতে পারো সেটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য বা ইতিহাস এগুলো কি হয়? এগুলো সবসময় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এই সিস্টেমেও কিন্তু আমাদের এখানে বি নাম্বারটাই অ্যান্সার হচ্ছে। তো বিভিন্নভাবে কিন্তু তোমরা চাইলে এটা অ্যান্সার করতে পারবে। ১০ নম্বর যে fill in the blank with the correct quantifier অর্থাৎ কারেক্ট কোয়ান্টিফায়ার দিয়ে গ্যাপটা পূরণ করতে হবে যে I still have dash money, I still have dash money। আচ্ছা মানিটা কি? তো এখানে কি বলছে কোয়ান্টিফায়ার দিয়ে করতে বলছে। কিন্তু কোয়ান্টিফায়ার তো সবগুলোই মানির প্রয়োগে বসবে না। তো মানিটা কি? মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কারা বসতে পারে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে বলছে লিটিল অর্থাৎ লিটিলের যত বংশধর আছে সেটা। লিটিল, এ লিটিল, ভেরি লিটিল এগুলো। আর কে বসতে পারে? সাম বসতে পারে, অল বসতে পারে। এগুলো হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল মানে না। এরা সব জায়গায় বসতে পারে। আর লিটিলটা কোথায় বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কারা বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে ফিউ। মানে ফিউ এর বংশধর হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। তারপরে বসতে পারে হচ্ছে মেনি। আর এখানে কি বসতে পারে? মাচ। ওকে। তো আমাদের এখানে কি যেহেতু মানিটা একটা আনকাউন্টেবল নাউন তার মানে মেনিটা আমাকে বসাতে পারছি না কারণ এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এ ফিউ বসাতে পারছি না কারণ এ ফিউর যত বংশধর আছে সব কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। হোয়াইট এ ফিউ এটা কি ফিউ এর বংশধর সে কারণে এটাও আমরা নিতে পারছি না। তার মানে একটা অপশন আছে ডি নাম্বার এ লিটিল, যেটা কি অলওয়েজ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন আমি যদি বলতাম হচ্ছে ফ্রেন্ড, FRIENDS ফ্রেন্ডস, আই হ্যাভ আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। এখন আমরা কি বসাতাম এখানে? আমরা কিন্তু এ লিটল বসাতে পারতাম না। কারণ এ লিটল কোথায় বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। কিন্তু ফ্রেন্ডস তো গণনা করা যায়। ফ্রেন্ডস তো একটা কাউন্টেবল নাউন। তার মানে এখান থেকে আমরা বসাতে পারতাম মেনি বসাতে পারতাম, এ ফিউ বসাতে পারতাম, এ লট অফ বসাতে পারতাম। তার মানে কিন্তু এগুলো আমরা চাইলেই বসাতে পারতাম। কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ১১ নাম্বার দ্য সান ওয়েন্ট ডাউন। দ্য ডাউন ওয়ার্ড ইজ ইউজড হিয়ার এস বা অ্যান। তোমাদেরকে হয়তোবা একটা কথা বলেছিলাম যে যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। তো এখানে দ্য সান ওয়েন্ট ডাউন তাহলে সানটি কোথায় গিয়েছে, কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। সানটি হচ্ছে ডুবে যাচ্ছে বা সানটি হচ্ছে নিচের দিকে যাচ্ছে এরকম বোঝাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখতে পারো প্রিপজিশন, প্রিপজিশন যদি শেষে থাকে, প্রিপজিশন শেষে থাকার পর যদি এখানে ফুল স্টপ অথবা কোশ্চেনবোধক চিহ্ন অথবা যাই থাকুক না কেন যদি সেন্টেন্সের শেষে প্রিপজিশন পাও তাহলে সেই প্রিপজিশন তোমাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। 100% সেটাকে তোমরা কি বলবে? অ্যাডভার্ব বলবে। অর্থাৎ প্রিপজিশন প্লাস ফুল স্টপ দেওয়া আছে অ্যাডভার্ব, প্রিপজিশন কোশ্চেন বাচক চিহ্ন অ্যাডভার্ব, প্রিপজিশন দিয়ে এক্সক্লামেটরি চিহ্ন তারপরেও অ্যাডভার্ব। তার মানে সেন্টেন্সের শেষে প্রিপজিশন দেখলেই তোমরা সেটাকে কি বলবে? অ্যাডভার্ব বলবে। কারণ আমাদের কারেক্ট আনসার কি হবে? অ্যাডভার্ব। আর নাউনটা কেন হবে না? কারণ নাউনটাকে এটা কিন্তু কোনো নাউনের পূর্বে বসে নাই। যদি এটা কোনো নাউনের পূর্বে বসতো তাহলে আমরা মানে এটা তো নাউনই না। অ্যাডজেক্টিভ আমি ভাবছিলাম। কনজাংশন কেন হবে না? কারণ এটা একটা ক্লজ এখানে তো একটা ক্লজ ২ টা ক্লজকে তো কানেক্ট করে নেয় এটা। তার মানে কনজাংশন হবে না। আর প্রিপজিশন কিন্তু হতে পারত। তো প্রিপজিশন এটার মূলত স্ট্রাকচার আমাদের স্ট্রাকচার দেখতে হবে। আমাদের ওয়ার্ড মিনিং না। মানে স্ট্রাকচার দেখতে হবে। স্ট্রাকচার অনুযায়ী কি হবে? অ্যাডভার্ব। যেকোনো এমসিকিউ সলিউশন করার জন্য আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে। ওটার উৎপত্তি কোথায় ওটা দেখলে আমাদের হবে না। স্ট্রাকচারে যেরকম বসবে সেরকম ভাবে আমাদের অ্যান্সার করতে হবে। তার মানে এটা কি হবে? অ্যাডভার্ব।
12 নম্বর, fill in the blank. Tourists dash their reservation well in advance if they want to fly to কক্সবাজার। তো এখানে মূলত কি বসবে? তো অপশনে আমরা দেখতে পাচ্ছি had to get, had better to get, had better get, had better get। আচ্ছা, had better to get। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি have better, have, has অথবা had। তারপরে কি এরপর হচ্ছে যদি বেটার থাকে মানে হ্যাভ বেটার, হ্যাজ বেটার অথবা হ্যাভ বেটার। এরপরে কি বসে? ভিউ ওয়ান বসে। তো এই রুলসটা আমাদের এখানে ফলো করতে হবে। আমরা যেটা সারা জীবন জেনে এসেছি সেটাই আমাদের এখানে ফলো করতে হবে। হ্যাভ আজ হ্যাড এর পর যদি বেটার থাকে তারপরে আমাদের কি করতে হয়? ভার্বের প্রথম রূপ ব্যবহার করতে হয়, অর্থাৎ ভি ওয়ান। এখানে আমাদের কি আছে? বেটার আছে, টু প্লাস হ্যাড। হ্যাড বেটার তো একসাথে থাকবে রে ভাই, তার মানে এই নাম্বার কাটা। হ্যাড বেটার আছে, আচ্ছা হ্যাড বেটার আছে, আবার টু গেট, ভি ওয়ান তো লাগবে, আমাদের তো ইনফিনিটিভ লাগবে না, তার মানে সি নাম্বার কাটা। আচ্ছা, হ্যাড বেটার ঠিক আছে, বাট এখানে কি আছে? ভি থ্রি তে আছে। তো আমাদের কি ভি থ্রি প্রয়োজন? না। আমাদের কি প্রয়োজন? ভি টু প্রয়োজন, তার মানে ডি নাম্বারটাও কাটা। মানে ভি ওয়ান প্রয়োজন। তো আমাদের বি নাম্বারে কি আছে? হ্যাড বেটার আছে এবং পরে কি আছে? ভি ওয়ান আছে, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি নম্বরটা হবে। তো হ্যাড বেটার হচ্ছে একটা মডাল ভার্ব। আর একটু স্পেসিফিক ভাবে বললে হচ্ছে হ্যাড বেটার মডাল ভার্ব। আর মডাল ভার্বের পর আমরা অলওয়েজ জানি ভি ওয়ান হয়। যেরকম শুড, শুড কি? শুড নিজে একটা মডাল ভার্ব। এরপরে যদি আমরা কোনো ভার্ব বানাই আমরা কি করি? আমরা কি গট করি? শুড গট? নো। আমরা কি করি? গেট, শুড গেট। ওকে, তো এরকম ভাবে হচ্ছে হ্যাড বেটার দুইটা মিলে একটা মডাল ভার্ব। এর কারণে কি হবে? তারপরে ভার্বের প্রথম রূপ হবে। ১৩ নাম্বার, এ স্পেস অফ টু মেনি ওয়ার্ডস ইজ কল্ড। তো এটা মনে হয় আমার ৪৫তম বিসিএস এর ক্লাসে ওটা দেখানো হয়েছিল। তো সেটাই হচ্ছে আরকি রিপিট এসেছে। তো এই স্পেস অফ টু মেনি ওয়ার্ডস ইজ কল্ড, যেটা হচ্ছে অনেক বড় স্পেসের মধ্যে অনেক কথাবার্তা থাকে, তাকে আমরা কি বলতে পারি? এ বিগ স্পেস, অ্যান আনইম্পর্টেন্ট স্পেস, এ ভার্বাল স্পেস নাকি ময়দান স্পেস? এটা একটা ফ্রেজ। তো ফ্রেজের অর্থ তো অবশ্যই মুখস্থ করতে হয়। এটার অর্থ কি? এ ভার্বাস স্পেস। ১৪ নম্বর কি? মাটুন। মাটুন ইজ এ বা অ্যান। তো মাটুনকে আমরা কি বলতে পারি? কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি প্রপার নাউন? তো ভিডিওটা একটু বড় হচ্ছে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। কারণ এই কোয়েশ্চেন গুলো যদি তুমি নিজে, নিজে এনালাইসিস করে সলভ করতে পারো, আশা করি যে ইউনিভার্সিটি কিংবা বিসিএস যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংলিশের জন্য তোমার অনেকটা ভালো একটা আইডিয়া ক্রিয়েট হবে। আর যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমার একটা কোর্স বর্তমানে রানিং আছে, ইংলিশ গ্রামার, এবং সেখানে শুধু গ্রামারই না, মূলত গ্রামারের যতগুলো টপিক আছে সব শেষ করার পরে আমরা কয়েকটি রিটেন ক্লাসও তোমাদের উপহার দেব। আর আমাদের কোর্সের মূল্য একেবারে নগণ্য, মাত্র ৳৫৯৯ হচ্ছে আমাদের কোর্সটি পেয়ে যাবে। তো এই কোর্সটি করতে মানে কোর্সটি চলাকালীন ১০ টা ক্লাস হয়েছে, ১৫ টা ক্লাস হয়েছে, ৫ টা ক্লাস হয়েছে, কোনো সমস্যা নেই। এই কোর্সটি চলাকালীন তোমার যদি কখনো মনে হয় আমি ভাইয়ার কাছ থেকে কিছু শিখতে পারি নাই, তাহলে তুমি আমাকে WhatsApp এ বললেই বা আমাকে কোনোভাবে জানালে আমি তোমার টাকাটা ব্যাক দিয়ে দেব। তো এতটুকু গ্যারান্টি তুমি তোমার ভাইয়ের কাছ থেকে নিতে পারো। আর অবশ্যই এরকমভাবে কোয়েশ্চেন গুলো আ এ মানে এনালাইসিস করেই তোমাদেরকে শেখানো হবে। আশা করি যে আমি যেভাবে শেখাই সেভাবে যদি শিখতে পারো তাহলে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রত্যেকটি জায়গায় তুমি টপ মানে ভালো একটা র‍্যাংকিং করতে পারবে। তো মাত্র ৳৫৯৯ রাখা হয়েছে। যে ভর্তি হতে চাইবে অবশ্যই WhatsApp নাম্বারে যোগাযোগ করে টাকা পেমেন্ট করে দেন হচ্ছে ভর্তি হয়ে যাবে। অব ওকে, তো মাটনকে আমরা কি বলতে পারি? কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি প্রপার নাউন? তো আমরা কি জানি মাটনটা হচ্ছে আ আচ্ছা এটাকে কি বলবো? মাটন দ্বারা কিসের মাংস বোঝাচ্ছে? ভেড়ার মাংস। এটাকে একটি ম্যাটেরিয়াল নাউন। তো অনেকে বলবে, ভাই ম্যাটেরিয়াল নাউন কেন হলো? কমন নাউন হলো না কেন? প্রপার নাউন কেন হলো না? কারণ প্রপার নাউন তো বড় হাতেরটা দিয়ে শুরু হয়। এই শুরু তো হয়েছে। তার মানে মাটন দ্বারা আবার ভেড়ার মাংস বোঝাচ্ছে, মানে স্পেসিফিক ভাবে কিছু বোঝাচ্ছে। তার মানে প্রপার নাউন কেন হবে না? তো দেখো, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিভাবে হয়? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে একটা উৎস থেকে কোনো একক আসলে সেটা হয়। আচ্ছা, মাটনের উৎস কি ছিল? আ মাটনের উৎস ছিল হচ্ছে তোমার ভেড়া। তো ভেড়া থেকে কি এসেছে? ভেড়া থেকে মূলত হচ্ছে মাটন এসেছে। MUTTUN, ভেড়ার মাংস। তেমনি যদি আমাদের বলা হয় বিফ, BEEF, BEEF, আচ্ছা বিফ কোথায় থেকে এসেছে? বিফ এসেছে মূলত কাউ থেকে, COW, কাউ থেকে মানে গরুর মাংস। তার মানে কোনো
আ উৎস থেকে যদি কোনো একটি উপাদান আসে সেটা কি হবে? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হবে। যেমন আমি যদি বলি বুক, BOOK বুক এটা কিন্তু কমন নাউন। কিন্তু আমি যদি বুককে একটু স্পেসিফিক করে বলি যে ফিজিক্স, PHYSICS ফিজিক্স। তাহলে এই বুক ছিল হচ্ছে মেইন প্রধান কোর প্রধান উৎস। সেই উৎস থেকে একটা একক এসেছে। সেটা কি হবে? এটা মূলত হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো ম্যাটেরিয়াল নাউন আশা করি বুঝাইতে পেরেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। কমন নাউন হচ্ছে এরকম বুঝালাম। যদি কাউ বলতো তাহলে সেটা হচ্ছে কমন নাউন হতো। অথবা যদি ডেয়ার বলতো সেটা কি কমন নাউন হতো। কারণ সকল ডেয়ারকেই আ মানে ইন্ডিকেট করছে, সকল গরুকে ইন্ডিকেট করছে। যেহেতু এই প্রধান উৎস থেকে একটা একক এসেছে বা প্রধান উৎস থেকে ওই জিনিসটার উৎপত্তি হয়েছে, সেক্ষেত্রে আমরা সেটা কি বলবো? সেটাকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলবো। ওকে, পরে হচ্ছে ১৫ নম্বর যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট অর্থাৎ রিডিং হচ্ছে একটি ভালো অভ্যাস। হিয়ার দ্য রিডিং ওয়ার্ড ইজ এখানে রিডিংটাকে আমরা কি বলবো? আচ্ছা, আমরা ভার্বের সাথে আইএনজি দেখলে আমরা কি বলতে পারি? ১ নাম্বার হচ্ছে জেরান্ড। আর ২ নাম্বারে কি পার্টিসিপল। পার্টিসিপল। তো এই ২ টা জিনিস কিন্তু আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি দেখা মাত্রই। তার মানে এই ২ টার যেকোনো একটা হবে। ভার্ব তো হবে না। ভার্বাল নাউন নামে কিছু নাই, সেটাও হবে না। তার মানে পার্টিসিপল অথবা জেরান্ড হতে পারে। আচ্ছা, পার্টিসিপল মূলত কিসের কাজ করে? পার্টিসিপল মূলত হচ্ছে অ্যাজেটিভ এর কাজ করে। অ্যাজেটিভ। আর অ্যাজেটিভ কোথায় বসে? অ্যাজেটিভ সারা জীবন নাউনের পূর্বে বসে। অ্যাজেটিভ সারা জীবন কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তো এইখানে কি আমাদের এই রিডিং এর পরে কি কোনো নাউন আছে? বা রিডিং কি কোনো নাউনের পূর্বে বসেছে? না। রিডিং কিসের পূর্বে বসেছে? ভার্বের পূর্বে বসেছে। তার মানে রিডিংটা সাবজেক্ট অবস্থানে আছে। এটা নাউনের পূর্বে বসে নাই। যদি নাউনের পূর্বে না বসে থাকে তাহলে আমরা পার্টিসিপল দিতে পারবো? অবশ্যই পারবো না। তার মানে পার্টিসিপল কাটা। একটা অপশন থাকে কি জেরান্ড। কারণ জেরান্ডের সাথেও ভার্বের সাথে আইএনজি হয় আর জেরান্ড মূলত নাউনের কাজ করে এবং এটা কি সাবজেক্ট হিসেবেও বসতে পারে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি জেরান্ড। ১৬ নম্বর যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ নিচের কোনটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? সাস, আইদার, দ্যাট নাকি এনি? তো ওকে প্রোনাউনের যে প্রকারভেদটা আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে হচ্ছে এনিটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনাইট, ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এখন যদি বলো ভাইয়া আর কিছু ইনডিফিনিট প্রোনাউনের লিস্ট দেন যাতে আমরা পড়তে পারি। তো তোমাদের বলি আ হইছে এনি, এভরি, এভরিথিং, এনিথিং আছে। উম মনে করো যে এরকম এনি তো শুধু থাকবে না, আছে এনি এভরি দেখবে। আরেকটা হচ্ছে বডি, BODY, বডি, আইএনজি আর হচ্ছে তোমার থিং। তো এই ৩ টা ওয়ার্ড যেরকম সামবডি, এভরিবডি, এভরিওয়ান। আচ্ছা, ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং। যদি ওয়ান বডি থিং থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর দ্যাটটা কি? দ্যাটটাকে আমরা বলবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ প্রোনাউনের ডিফারেন্সিয়েশন এ গেলে সেখানে তুমি বুঝতে পারবে। তার আগে হয়তোবা বুঝতে পারবে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভাইয়া কয়েকটা উদাহরণ দেন। তো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র ৪ টা আছে। কি থাকে? দিস অথবা দ্যাট অথবা তারপর হচ্ছে দিস, দিস অথবা দোজ। তো এগুলো কি? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমাদের চেয়েছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তার মানে এটাও হবে না, এটাও হবে না। আইদার, নাইদার এগুলো কি? আইদার, নাইদার। তো এগুলোই হচ্ছে মূলত কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার, নাইদার এগুলো কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর সার্চটা কোন প্রোনাউন? এই মুহূর্তে জানি না। মানে সার্চ হচ্ছে অ্যাডভার্ব, মূলত প্রোনাউন বসে না। তো এইখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হচ্ছে বি নম্বরটা। ১৭ নম্বর কি বলছে? স্ট্রিক while the iron is hot অর্থাৎ আঘাত করো যখন লোহাটা গরম হয়। is an example of এটাকে আমরা কোন ধরনের এক্সাম্পল বলতে পারি? এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ? আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে তোমার রিউজ করা যায়। মানে অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় বসে? নাউনের পাশে বসে অথবা নাউনের পূর্বে বসে অথবা নাউনের পরে বসে। তো এটাকে আমাদের পুরোটা বলছে। পুরোটাকে আমরা কি ক্লজ বলবো? যেহেতু পুরোটায় একটা সেন্টেন্স একটা ক্লজ আছে, এরপরে আর কোনো ক্লজ নাই, তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবো না। কারণ এর আগে পরে কোনো নাউন নাই।
আচ্ছা, এটাকে নাউন ক্লোজ বলতে পারবো? আচ্ছা, নাউন ক্লোজ কি এটা বলা সম্ভব? কারণ এটা তো এরপরে কোনো ভার্ব-টার্ব কোনো কিছুই নাই। তার মানে এটাকে আমরা নাউন ক্লোজই বলতে পারবো না। আচ্ছা, এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারবো? মূলত সাবঅর্ডিনেট ক্লোজ কয় ধরনের থাকে? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ৩ ধরনের থাকে। ১ নাম্বার হচ্ছে অ্যাজেটিভ ক্লোজ, ২ নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ, আর একটা হচ্ছে নাউন ক্লোজ। তো এই যত ক্লোজ আছে সবই হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লোজ এর ভিতরে আছে। আর আমাদের স্পেসিফিক ভাবে দেওয়া আছে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো এটা কি স্ট্রিক দ্য আয়রন while it is hot, কখন কখন হচ্ছে আঘাত করব? যখন এটা গরম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোনো প্রবাদ বাক্য দিয়ে যদি তোমাকে বলে এটা কোন ক্লোজ, তাহলে তুমি দিবা সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ দিতে পারতাম। কেন দেই নাই? কারণ সাবঅর্ডিনেট ক্লোজ এর দ্বারা ৩ টা জিনিস বোঝায়। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, নাউন ক্লোজ। তো আমাদের যদি স্পেসিফিক ভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ দেওয়াই আছে। আর আরেকটা তোমাদের শর্টকাট কি শিখালাম? যদি কোনো প্রবাদ প্রবচন দিয়ে বলে এটা কোন ক্লোজ, তাহলে তোমরা কি করবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে দেবে। শেষ। মানে ও অ্যাডভার্বিয়াল ক্লোজই হয় 100%। তো এরপরে আসো হচ্ছে ১৮ নম্বর যে দ্যা ওয়ার্ড পেনিগ্রিক, পেনিগ্রিক মিনস, এই পেনিগ্রিক মানেটা কি? আচ্ছা, পেনিগ্রিক মানে হচ্ছে বেশি প্রশংসা করা, বেশি প্রশংসা করা। মানে যে তেল দেওয়ার মতো, প্রশংসা করা। আচ্ছা, ক্রিটিসিজম মানে সমালোচনা করা, হবে না। কার্স মানে অভিশাপ, হাই সাউন্ড মানে উচ্চ শব্দ, তাও হবে না। এলাবোরেট প্রেস, এলাবোরেট প্রাইস, প্রাইস মানে কি? মানে মানে প্রশংসাটা অত্যাধিক পরিমাণে করা। তার মানে আমাদের এখানে কি হবে? বি নাম্বারটা হবে। ১৯ নম্বর, সিলেক্ট দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড। স্পেলড ওয়ার্ড মানে কি? নিচের কোন ওয়ার্ডটি সঠিক? কারেক্টলি বলছে। কোনটা সঠিক? হিটারোজিনিয়াস, হিটারোজিনিয়াস। আমি কি বললাম? তুমি যদি এই ওয়ার্ডটা কোনো জীবনে লিখে থাকো তাহলে তুমি এটা লিখবে। অপশনের দিকে না তাকিয়ে তুমি আগে লিখবে। তো আমি লিখি হিটারোজিনিয়াস, NEOUS। তো এটা আমি দেখলাম যে এটা আমি লিখলাম। আমি কিন্তু অপশন দিকে না তাকিয়ে। এখন দেখবো যে এইটা কোন অপশনের সাথে মেলে। তো আমি এটার সাথে মিলাতে পারছি না, এটার সাথেও মেলে না, এটার সাথেও মেলে না। তার মানে এই নাম্বারটার সাথে মেলে। আমার কারেক্ট আনসারও কিন্তু এই নাম্বারটাই হবে। তার মানে তুমি ওয়ার্ডটা যদি কোনো জীবনে লিখে থাকো কিংবা মনে থাকে সেই ওয়ার্ডটা তুমি খাতায় লিখবে। লেখার পর হচ্ছে তারপরে মিলাবে। দেখো তোমার ওই পরীক্ষার সময় মাইন্ডটা কিন্তু বিভিন্ন জিনিস চিন্তা করে। ৪ টা অপশন যখন দেখবে তখন সিম্পল পার্থক্যটা সে করতে পারবে না। কিন্তু তুমি যদি হাতে লেখো হয়তোবা তোমার মাইন্ড একটা ভাবে, তোমার হাতটা কিন্তু অন্যটা লেখে। মাঝে এরকম হয়। আমরা চিন্তা করতেছি হচ্ছে ওয়ার্ড, WRLD ওয়ার্ড লিখবো কিন্তু আমার হাত লেখা হচ্ছে কি WRD ওয়ার্ড। তার মানে আমার হাতটা কিন্তু এখানে বেশি একটা ইফেক্টিভ ফেলা মানে ফেলবে। ২০ নম্বরে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন করতে বলছে। হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, তুমি কেন আমার কুত্তাকে কামড়িয়েছো? তার মানে কি? হি সেইড টু মি। আমরা সেইড টু থাকলে কি বসাই? এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেইড টু থাকলে আমরা হচ্ছে আস্ক বসাই। আচ্ছা, সেইড টু থাকলে যদি আস্ক বসাই তাহলে আমরা বসাই হি আস্ক মি। যেহেতু WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড থাকলে ইফ না এসে কি হবে? WH ওয়ার্ড হবে। হোয়াই সাবজেক্ট আসবে হোয়াই, এই ইউটা কার সাথে চেঞ্জ হবে? বির সাথে। হোয়াই আই হ্যাভ, এটা কি হবে? চেঞ্জ হয়ে V2 হয়ে যাবে। হোয়াই আই হ্যাড বিটেন, বিটেন মাই কার সাথে চেঞ্জ হবে? হির সাথে, হিজ ডগ। আচ্ছা, এরকম কোনো আমাদের অপশনে আছে? আচ্ছা দেখি যে হি আস্ক মি হোয়াই আই হ্যাভ হ্যাড বিটেন। তার মানে এখানে কতগুলো ভার্ব নিয়ে আসা হইছে? আই হ্যাভ হ্যাড বিটেন, কিন্তু আমাদের কি হ্যাভ আনছে আমরা কোনোভাবে আনতে পারছি এখানে? না। তার মানে আমাদের বি নাম্বারটা কাটা। আস্ক একটাই ছিল, এটাও কাটা। ডিমান্ডেড কি হবে? তো ডিমান্ডেড আই হ্যাড, তার মানে এখানে সাবজেক্টটা পরে নিয়ে আসা হয়েছে। সেই হিসেবে এ নাম্বারটা কাটা। দেখো এখানে কিন্তু সাবজেক্ট আনলে হয়ে যেত। বাট এই সাবজেক্টটা কিন্তু এইখানে নিয়ে আসা হয়েছে। এই কারণেই কি এটা কাটা হয়ে গেছে। হি ইনকাউর্ড মি হোয়াই হ্যাড, তার মানে এটাও দেখো সাবজেক্টটা কিন্তু পরে নিয়ে যাওয়া হয়েছে। সাবজেক্ট কিন্তু আগে আসার কথা ছিল। তার মানে সি নম্বরটাই কাটা। ডি নাম্বারটা কি? হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড, তার মানে এখানে কিন্তু ঠিক আছে। আই হ্যাড বিটেন হিজ ডগ। তার মানে কিন্তু আমরা ডিমান্ডেড অফ মি, ডিমান্ডের পর অফ বসে, এই কারণে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ আনা হয়েছে। আদারওয়াইজ হি ডিমান্ডেড মি এরকম দিলেও হতো। তার মানে আমাদের কারেক্ট আনসার কি হবে? ডি নম্বরটা হবে।
এখন কথা হচ্ছে ন্যারেশন আমরা জানি যে সবসময় অ্যাসার্টিভ হয়। কিন্তু এটা দেখো যে ইন্ট্রোগেটিভ হয়ে গেছে। এটাও তুমি দেখো ইন্ট্রোগেটিভ হয়ে গেছে। তার মানে আমরা তো ইন্ট্রোগেটিভ করতে পারব না। এই কারণে এগুলো এখান থেকে কাটা দিছি। ২১ নাম্বার যে among, among is a preposition that is used when people are involved. অর্থাৎ among আমরা কোথায় প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি? ২ জনের ক্ষেত্রে more than 2 নাকি 2 or more than 2 নাকি 4 only। তো আমরা কখন ইউজ করি among টা? among টা ইউজ করি মূলত হচ্ছে more than 2, more than কখন 2। কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে কি? অ্যান্সার দেওয়া আছে সি নম্বর। এটা হবে না, সিম্পল। কারণ আমরা টু র জন্য কোনটা ব্যবহার করি? টু র জন্য হচ্ছে between ব্যবহার করি। BETWEEN, between। আর more than টু র জন্য কি ব্যবহার করি? among। তো কিভাবে হচ্ছে জিনিসটা? divide divide the mangoes between Anika and Saqib। এই যে ২ জনের মধ্যে ভাগ করে দিচ্ছি, এ কারণে কি between বসেছে। ঠিক তেমনি আমি যদি বলতাম যে divide the mangoes among Anika, Saqib and সজল, তাহলে ২ জনের অধিক হয়েছে, এই কারণে কি আমরা among বলতে হবে। তো প্রিপোজিশন between আর among এর পার্থক্যটা সিম্পল খুব, আশা করি বুঝতে পেরেছো। তো এই ক্লাসটা এতটুকু ছিল। প্রায় ২১ টা, অলরেডি ৩০ মিনিট হয়ে গেছে। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং পূর্ববর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। সেইখানে ক্লিক করে নেবে। এবং উপরে দেখতে পাচ্ছ প্লেলিস্ট ফটো দেওয়া আছে, এখানে ক্লিক করেও করতে পারো। এখানে WhatsApp নাম্বার দেওয়া আছে। যেকোনো প্রয়োজনে WhatsApp নাম্বারে আমাকে কল দিতে পারো অথবা মেসেজ দিতে পারো। আর কোর্সে এনরোল করার জন্য অবশ্যই আমাকে মেসেজ দেবে। এবং কোর্স ফি নগণ্য ধরা হয়েছে ৳৫৯৯ টাকা। তো যে কেউ চাইলেই কিন্তু ভর্তি হতে পারবে। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ।